শুধু বরানগর নয়, আমার মনে হয় সজলদাকে বাংলার যে কোনো জায়গায় দাঁড় করালেই মানুষ তাকে সমর্থন করবে। সজলবাবুর জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। সন্দেশখালীতে যা হয়েছে, ওখানকার যিনি সাংসদ ছিলেন তাকে দেখা গেছে রিলস বানাতে, তো বাবা তারপর দেখা যাবে বরানগরে নামে একটা কিছু হলো, তখন এখানকারও যে বিধায়ক সে হয়তো রিলস বানাতে শুরু করলো। পুরসভার যে ন্যূনতম সুযোগ সুবিধা নাগরিকদের জন্য থাকা উচিত, সেই সুযোগ সুবিধা নাগরিকদের কাছ থেকে পাওয়া যায় না। জনসেবা বলুন, পুজো বলুন, রক্তদান শিবির বলুন, মানুষের পাশে সারা বছর যে ধরনের জনকল্যাণমূলক কাজকর্ম, তাকে তার যে ক্লাব রয়েছে, আমরা যেটা জানি সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক, সেখানে বা তার যে সমস্ত আলাদা হসপিটাল থেকে শুরু করে যে সমস্ত জনসেবামূলক কাজকর্মের সঙ্গে সারা বছর তিনি থাকেন, ফলে তাকে নতুন করে রাজনীতি বা জনসেবার জন্য তার কাছে আমাদের যে আলাদা করে অ্যাপিল করতে হবে না, সেটা আমরা জানি। শিল্প আজ শ্মশানে পরিণত হয়েছে, এর বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদী মানুষকে দাঁড় করাতে চাই। চোরেদের সংসার সেটা তো ছেড়েই দিন, আর দ্বিতীয় কথা ওনারা তো অভিনেত্রী মানুষ, ওনাদের দেখা পাবো কিনা, আমরা এখানকার তো সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষকেই দেখতে চাই। প্রশ্ন যে আপনারা এক বরানগরের মানুষ, আপনারা বরানগরের উপনির্বাচনে কাকে চাইছেন? আমরা বরানগরের উপনির্বাচনে মানুষ অনেক দিন ধরেই সজলদাকে বরানগরের মানুষ খুব ভালোভাবে চেনে জানে, এবং বাংলার একটা আইকনের মধ্যে উনি পড়েন এখন যত রাজনীতিবিদ আছেন। আর রাম মন্দিরের পুজো করার পর বরানগর থেকে বহু লোক এবং বাংলার বিভিন্ন জায়গা থেকে গেছে, এবং তার সাথে সাথে ছাত্র রাজনীতি উনি যখন পুরনো করতেন এবং তারপরে বিজেপির সঙ্গে যখন যুক্ত হয়েছেন, যা যা আন্দোলন করেছেন, তাতে বরানগরের লোক খুব ভালোভাবে ওনাকে চিনেছে, এবং মানুষ মনে প্রাণে চাইছে এরকম একটা লড়াকু মানুষ যিনি সবসময় রাস্তায় থেকে লড়াই করেন, সাধারণ মানুষের কাজ করেন, সাধারণ মানুষের মধ্যে থেকে, এবং যাকে খুব সহজে হাতের কাছে পাওয়া যায়। তা এই রকম প্রার্থী সাধারণ মানুষের ডিমান্ডিং। শুধু বরানগর নয়, আমার মনে হয় সজলদাকে বাংলার যে কোনো জায়গায় দাঁড় করালেই মানুষ তাকে সমর্থন করবে, এবং বরানগরের 100% সমর্থন আছে। যে এতদিন ধরে তো তৃণমূল জিতে এসেছে এখানে, আজকে বিজেপি থেকে তিনি দাঁড়িয়েছেন সজল ঘোষ, তো কেন চাইবেন সেটা? তৃণমূল জিতে এসেছে, সারা বাংলায় তো তৃণমূল মেজরিটি নিয়ে জিতে এসেছে, কিন্তু সেই জেতার ফলে বাংলা তথা সাধারণ মানুষের যা অবস্থা হয়েছে, বাংলার ওনারা বলেন মা মাটি মানুষের যে সরকার, সেই মা মাটি মানুষের যে অবস্থা এখন আপনারা দেখুন, মায়েদের মানিজ্যত লজ্জা শরম তা ধুলোয় বিক্রি হয়ে যাচ্ছে। আপনারা সন্দেশখালী দেখতে পাচ্ছেন খুব সাম্প্রতিক, এছাড়া এর আগেও আপনারা দেখেছেন বিভিন্ন বছরে, প্রতি বছরে ঘটনাক্রমে আমাদের বোধহয় পশ্চিমবঙ্গে ধর্ষণের স্থান একটা ওপরের দিকে আছে ভারতবর্ষের মধ্যে অন্যান্য রাজ্যগুলোর সাথে। তার সাথে সাথে ইকোনমিক্যাল ক্ষেত্রেও আমরা অনেকটা পিছিয়ে আছি। এখানে রোজগারের ব্যবস্থা নেই, চাকরি চুরি, কয়লা চুরি, খাদ্য চুরি, এই চুরির যে লাইন, তা এটা আর সাধারণ মধ্যবিত্ত মানুষ থেকে আরম্ভ করে সকলে আর মেনে নিতে পারছে না। বিশেষ করে শিক্ষিত ভদ্র সমাজ এবং খেটে খাওয়া মানুষ উভয়ই আজকে বীতশ্রদ্ধ। সেই জায়গা থেকে মানুষ একটা নিঃশ্বাস নিতে চাইছে। দমবন্ধকর পরিস্থিতি সারা বাংলার মধ্যে, আমাদের বরানগরেও তৈরি হয়েছে, এখানেও চাকরি চুরি হয়েছে, শিক্ষা চুরি হয়েছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ এখন পরিবর্তন চাইছে, একটা পরিবর্তন, একটা পজিটিভ পরিবর্তন। যেরকম দেখবেন স্বস্তিক চিহ্ন মানুষ বাড়িতে আঁকে, একটা শুভ পরিবর্তনের আশায় মানুষ এখন ভোট দিতে চাইছে। বরানগরের মানুষ অ্যাওয়েটেড ফর একটা ফ্রেশ ইলেকশন এবং একটা ফ্রেশ প্রার্থী যারা আসবে, মানুষের কাজ করবে, এবং নতুন বিজেপিকে দেখে, অন্যান্য রাজ্যে বিজেপির শাসন ব্যবস্থা দেখে মানুষ বিজেপির যে ম্যানেজমেন্ট সিস্টেম সেটাকে অ্যাডাপ্ট করতে চাইছে। দেখুন, বরানগর যে উপনির্বাচন, এই উপনির্বাচনে যিনি আমাদের বিজেপির প্রার্থী হয়েছেন, অত্যন্ত লড়াকু ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এক নেতা, তার নাম হচ্ছে শ্রী সজল ঘোষ। দীর্ঘদিন ধরে সজলবাবু মানুষের সঙ্গে আছেন, এবং সাধারণ মানুষের যে এই মুহূর্তে যে চাহিদা, তিনি অত্যন্ত সাফল্যের সাথে পূরণ করে আসছেন দীর্ঘদিন ধরে। এবং আমরা যারা বরানগরের বিজেপির কার্যকর্তা, আমরা সজলবাবুকে পেয়ে অত্যন্ত আনন্দিত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে জনতা জনার্দন যাদের আশীর্বাদেই কোনো একজন প্রার্থী নির্বাচিত হয়, সাধারণ মানুষ, সাধারণ ভোটদাতা যারা, তাদের মনে সজলদাকে নিয়ে যে একটা উৎসাহ সঞ্চারিত হয়েছে, তাতে আমরা অভিভূত। সজলবাবুর জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। আচ্ছা, সজল ঘোষ যদি এখানে ক্ষমতায় আছেন, কি পরিবর্তন হবে? দেখুন, আমাদের এখানে মেন যে সমস্যা, সেটা সমস্যা হচ্ছে, এখানে প্রথম হচ্ছে কর্মের ব্যাপারে জানেন
কিছুদিন আগেই আমাদের এখানে যে মানে পুরসভার যিনি আর কি চেয়ারপারসন, তাকে ইডি দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল। এছাড়াও আরও অনেক কাউন্সিলর আছে যারা নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত, মানে অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। এছাড়াও যদি বলেন যে এই যে পুরসভা, কলকাতা সংলগ্ন একটা পুরসভা, সেই পুরসভার যে ন্যূনতম সুযোগ সুবিধা নাগরিকদের জন্য থাকা উচিত, সেই সুযোগ সুবিধা নাগরিকদের কাছ থেকে পাওয়া যায় না। এই সমস্ত বিষয়গুলো, এবং আরও আরেকটা বিষয় যেটা আমরা মানুষ আমাদের কাছে এসে বলছেন, সেটা হচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থা। আগে আমাদের বরানগরে বেশ কিছু স্কুল ছিল, সরকারি বিদ্যালয়, যেখান থেকে প্রচুর যারা আজকে স্বনামধন্য বিভিন্ন ক্ষেত্রে তারা পড়াশোনা করেছে। আজ আপনি যদি স্কুলগুলোর দিকে যান, স্কুলগুলো ঢুকছে, একদম কোনো রকম ছাত্র নেই। এই যে সরকারি শিক্ষা ব্যবস্থা, এটাকে অত্যন্ত সুনিপুণভাবে ভেঙে দেওয়া হয়েছে। সুতরাং এই শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা, এগুলো মানুষ চাইছে। এছাড়া বরানগরে জল জমার একটা পুরনো সমস্যা রয়েছে। এই পুরসভা 2010 সালে ক্ষমতায় এসছে এই পুরো বোর্ড, আজ 14 বছর হয়ে গেল, ন্যূনতম নাগরিক পরিষেবার এরকম উন্নতি সাধন করতে পারেনি। কয়েকটা লাইট লাগালে নাগরিকদের সমস্যার সমাধান হয় না। আচ্ছা, বরানগরের বাসিন্দা আপনারা এই যে উপনির্বাচন হচ্ছে, একদিকে সায়ন্তকে তৃণমূল থেকে দাঁড়িয়েছেন, অন্যদিকে সজল ঘোষ তিনি বিজেপি থেকে দাঁড়িয়েছেন, আপনারা কাকে চাইছেন? আমরা চাইছি এই কারণে, আজকে পশ্চিমবাংলার সার্বিক যে ব্যবস্থা, অর্থাৎ দুর্নীতি শিক্ষাক্ষেত্রে মেরুদণ্ড ভেঙে দিয়েছে, শিল্প আজ শ্মশানে পরিণত হয়েছে। এর বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদী মানুষকে দাঁড় করাতে চাই। আমার পার্টি সেটা দায়িত্ব নিয়ে একজন প্রতিবাদী মানুষকে দাঁড় করে দিয়েছে। বরানগরের মানুষ যাতে আগামী দিনে প্রতিবাদ করতে পারে বিভিন্ন এই ভ্রষ্টাচার বা দুর্নীতির বিরুদ্ধে, বা এই মিউনিসিপ্যালিটিতে যে দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে যেন প্রতিবাদের সরব হতে পারেন, এমন একটা মানুষকে চেয়েছিলাম। আমরা বরানগরবাসী সেরকম একটা মানুষকে পেয়েছি, সজল ঘোষকে। সজল ঘোষ। মানে কেন চাইছেন? কারণ এতদিন ধরে তো তৃণমূল শাসনে ছিল। দেখুন, এই সজল ঘোষ অনেক দিন ধরে দেখাচ্ছি, উনি লড়াকু একজন নেতা, ওনার মধ্যে একটা সততা আছে। আর তৃণমূলের কথা বলবেন না, ওখান থেকে যেই যতই দাঁড়াক, আমরা বরানগরে এতদিন সব বাস করে যা মানে অসুবিধার মধ্যে রয়েছি, সে বহানা নেই। আমরা এখন সজল ঘোষকেই চাই। দেখুন, বিজেপির তরফ থেকে তো আপনারা জানেন রাজনৈতিক ব্যক্তিত্বকে এখানে প্রার্থী হিসেবে সজল ঘোষকে দেওয়া হয়েছে। এবার সজল ঘোষকে নিয়ে বলার কিছু নেই, শুধু বিজেপি করি বলে নয় বা বরানগরের বাসিন্দা বলে নয়, মানে সজল ঘোষ বর্তমানে একজন নিজেকে যেভাবে যে জায়গায় উন্নীত করেছেন, এবং সবথেকে বড় কথা, তাকে রাজনীতি শেখানোর কিছু নেই। আজকে জনসেবা বলুন, পুজো বলুন, রক্তদান শিবির বলুন, মানুষের পাশে সারা বছর যে ধরনের জনকল্যাণমূলক কাজকর্ম, তাকে তার যে মানে ক্লাব রয়েছে, আমরা যেটা জানি সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক, সেখানে বা তার যে সমস্ত আলাদা হসপিটাল থেকে শুরু করে যে সমস্ত জনসেবামূলক কাজকর্মের সঙ্গে সারা বছর তিনি থাকেন, ফলে তাকে নতুন করে রাজনীতি বা জনসেবার জন্য তার কাছে আমাদের যে আলাদা করে অ্যাপিল করতে হবে না, সেটা আমরা জানি। এদিক থেকে অবশ্যই তেনার একটা প্লাস পয়েন্ট রয়েছে। আর বাকি রইল বলবো অপোনেন্ট প্রার্থীকে নিয়ে। প্রথমত তৃণমূল, এখন তৃণমূলকে নিয়ে মানে সেখানে তো চোরেদের সংসার, সেটা তো ছেড়েই দিন। আর দ্বিতীয় কথা, ওনারা তো অভিনেত্রী মানুষ, ওনাদের দেখা পাবো কিনা, আমরা এখানকার তো সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষকেই দেখতে চাই। অভিনেত্রী মানুষ, তিনি সব গ্ল্যামার ওয়ার্ল্ডের বড় বড় ব্যাপার, সানগ্লাস পরে গাড়ি করে ঘোরেন, তো সেখান থেকে তিনি নামবেন, কবে তিনি আসবেন? কারণ দেখুন, রিসেন্টলি সন্দেশখালিতে যা হয়েছে, ওখানকার যিনি সাংসদ ছিলেন তাকে দেখা গেছে রিলস বানাতে। তো বাবা, তারপর দেখা যাবে বরানগরের নামে একটা কিছু হলো, তখন এখানকারও যে বিধায়ক সে হয়তো রিলস বানাতে শুরু করলো। তো বাবা, আমাদের রিলস দরকার নেই, আমাদের মানে কম্বল দান হবে বা রক্তদান হবে, এগুলোই দরকার আছে। তো সজল ঘোষ যুগ যুগ জিও, সজল ঘোষকে আমরাই চাই।